সারাদিনের কাজ শেষ করে নিজের জন্য দুপুরবেলাটা একটু সময় বের করে নেয় মিলি। নিরিবিলি পরিবেশে নিজের সঙ্গে থাকতে খুব ভালো লাগে তার। রোজ এই কত গল্প, কত আবদার, কত অভিযোগ করে তাদের সাথে। কেউ জানে না এসব ঘটনা। এটা ছিল শুধু মিলির একান্ত ব্যক্তিগত। মিলির ছোট্ট বারান্দায় ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো আর তার পোষা বদ্রি পাখিগুলো মিলির দুপুরের একাকিত্ব কাটানোর সঙ্গী। এমনকি মিলির স্বামী তমালও এইগুলো জানে। সারাদিন কি করে মিলি। তমাল খুব ভালো ছেলে, ভালো স্বামী। বছর দুয়েক বিয়ে হয়েছে ওদের, এখনো সন্তান হয়নি। তবে তার আগে বছর পাঁচেক প্রেম করেছে ওরা। খুব সুখী দম্পতি। তমাল মিলিকে খুব একটা সময় দিতে পারে না। অফিসের কাজের চাপে সকালে বেরিয়ে বাড়ি ফিরতে রাত হয়। মিলির কোনো অভিযোগ নেই তাতে। গাছ আর পাখি নিয়ে দুপুরের পর থেকে কেটে যায় তার। মিলির পুরো নাম সৌমিলি। এই বছর দুর্গাপুজোর সময় মিলির পিসিমণি সবার সামনে বলে, জানিস মিলি, এই বছর মাঘ মাসে দেবেশের বিয়ে। দেবেশ তো এখানে আর থাকে না। ওর নাকি এখানে ভালো লাগে না, তাই 3-4 বছর হলো বিদেশ চলে গেছে। হয়তো তোর কারণেই ভালো লাগে না ওর এখানে। তবে এখন মনে হয় সব ভুলে গেছে। ওখানেই একটি মেয়েকে বিয়ে করবে বলছে। যাক, তোমরা সব সুখী হলেই আমার সুখী। তমাল পাশেই বসেছিল। তমাল অবশ্য মিলির পিসিকে প্রথমবার দেখছে। বিয়েতে আসেনি ওর পিসি, তাই তমালের উপস্থিতিটা মিলির পিসি বুঝতে পারেনি। কিন্তু ম্যানেজ করার জন্য মিলি বলে, এত কথা আমি জেনে কি করব? তোমার ভাবনা তুমি বোঝো, আমার অত জেনে কাজ নেই। বাদ দাও, কেমন আছো তাই বলো। আর পিসা কোথায়? আসেনি? এই বলে মিলি দ্রুত চলে যায় ঘরের ভিতরে। এরকম অদ্ভুত আচরণ দেখে আর মিলির পিসির এরকম মন্তব্য শুনে তমালের মনে অনেক প্রশ্ন জাগে। কে এই দেবেশ? কী বা সম্পর্ক মিলির সাথে? মিলি তো কোনোদিন এই নামটা বলেনি। মিলি তো কোনোদিন কিছু গোপন করেনি আমার কাছে। বছর 7 ধরে আমি ওকে চিনি না। আমি মিলিকে জিজ্ঞেস করব, কেউ আমার স্ত্রীর উপর আঙুল তুলবে, এটা আমি মেনে নেব না। মিলি এমন একটা মেয়ে যে কোনো দিন এমন কাজ করবে না যার জন্য অন্য কেউ কষ্ট পাবে। আমি নিজে ওর থেকেও বেশি মিলিকে ভরসা করি, বিশ্বাস করি। পুজো কেটে গেলে একদিন সময় বুঝে মিলি তমালকে জিজ্ঞেস করে বসে, সেদিন তোমার পিসিমণি ওইভাবে কথাগুলো কেন বলছিল? দেবেশ কে মিলি? তুমি ভুল বুঝো না। বলতে না চাইলে আমি জোর করব না, কিন্তু বলে দেওয়াটাই ভালো। কেন তুমি মনে মনে একটা প্রশ্ন নিয়ে চিরকাল কাটাবে? এটা তোমার আমার মধ্যে বিশ্বাস ভাঙতে শুরু করবে। অনেক বছর আগের কথা। মাধ্যমিক পরীক্ষার পর পিসিমণিদের বাড়ি জামশেদপুর বেড়াতে গেছি আমরা। সেই বছর ওদের বাড়িতে আরও কিছু রিলেটিভ আছে। পিসির ননদ আর তার 2 ছেলে। বড় ছেলের নাম দেবেশ। কথাটা বলেই মিলি থেমে যায়, যেন কিছু একটা ভাবতে থাকে। চোখের মধ্যে জল জমে আসে। তমাল সেটা লক্ষ্য করেছিল, অনুভব করছিল মিলির কষ্টটাকে। মিলির হাতটা শক্ত করে ধরে একটু ঝাঁকিয়ে দিয়ে তমাল বলে, মিলি, তুমি কোনো সংকোচ না করে বন্ধু ভেবে আমায় বলো, আমি তোমায় এই কষ্ট দেখতে পারবো না। মিলি সত্যি সত্যিই কেঁদে ফেলে। তবুও নিজেকে সামলে নিয়ে তমালের হাতে হাত রেখে বলতে থাকে, আমাকে ক্ষমা করো তুমি। আমার বয়স তখন 16 বছর। দেবেশ তখন 21-22 বছরের যুবক, কলেজে পড়ে। পিসিমণির বাড়িতে এসেই কলিং বেল দিতেই একটা ছেলে এসে দরজাটা খোলে। আমরা সবাই ঘরে ঢুকি। আমাকে দেখে মুচকি হাসে। পিসিমণির বাড়িটা খুব বড়। যেখানে যাচ্ছিলাম দেখা হলে মুচকি হাসছে ছেলেটা। এদিকে মা, বাবা, পিসিমণির আড্ডাতে জমে ক্ষীর। সন্ধেবেলায় আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ করে ছেলেটি এসে বলে, আমার নাম দেবেশ, তোমার নাম মিলি তো? আমি বলি, হ্যাঁ আমি মিলি।
মানে সৌমিলি, তোমাকে তো কোনোদিন পিসির বাড়িতে দেখিনি, প্রথমবার এলে? আমি তো বছরে একবার আসি পিসিমণির বাড়িতে। দেবেশ বলে, না, মামার বিয়েতে এসেছি, তারপর আসা হয়নি। এইবার ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর মামার জোর করেই আসতেই হবে। মধ্যপ্রদেশ থেকে এখানে আসতে একদিনের বেশি সময় লাগে, 1000 কিলোমিটারের বেশি রাস্তা, তাই মামার বাড়ি আসাটা খুব একটা হয়ে ওঠে না। আমার মামা মানে তোমার পিসেমশাই। তোমাদের বাড়ি কোথায়? আমি বললাম, আরামবাগের আরাকুল গ্রামে। তুমি কোন ক্লাসে পড়ো? দেবেশ বলে, আমি তো কলেজে পড়ি। বলেই হেসে ওঠে। খুব মিষ্টি তোমার কথাগুলো, কিন্তু বেশ গল্প করতে ভালো লাগছে তোমার সাথে। কাল বিকেলে সিনেমা দেখতে যাব, আমি, ভাই আর তোমার পিসির মেয়ে। তুমি যাবে? কাছেই একটা হল আছে, হেঁটে হেঁটেই যাওয়া যায়। যাবে তো চলো, বেশ মজা হবে। আমি বললাম, হ্যাঁ যাব, তবে পিসিমণি যদি বারণ করে। আসলে আমি পিসিমণিকে একটু ভয় পাই, তুমি রাজি করাতে পারলেই যাব। দেবেশ কিছু উত্তর না দিয়েই হেসে চলে যায় নিচে। জীবনে প্রথমবার কোনো ছেলের সাথে এতক্ষণ কথা বললাম। তার চেয়েও বড় কথা, মনের মতো মানুষ। আমার খুব ভালো লেগেছিল ওকে। ওর চোখ দুটো এত গভীর ছিল যে আমি একবার তাকিয়েই ডুবে গেছিলাম, বেরিয়ে আসতে পারছিলাম না ওর চোখের চাউনি থেকে। সত্যি দেবেশ সবাইকে রাজি করিয়ে নেয়। সারা রাত আমি শুধু সন্ধেবেলার কথাটাই ভাবতে থাকি। দেবেশের হাসি, দেবেশের কথা। খুব আস্তে আস্তে কথা বলতো, গুছিয়ে এত সুন্দর করে কথা বলা আমি আগে কখনোই দেখিনি। মনে হচ্ছিল সারা রাত কথা বলে যায়, কিন্তু উপায় কোথায়? পিসিমণিকে খুব ভয় লাগে। বাবা, যা রাগ! আসলে আমি পিসিমণিকে খুব ভালোবাসি, আর পিসিমণিও তাই। আমার উপর অধিকারটা বরাবরই বেশি দেখাতো। জন্মের পর থেকে 2-3 বছর পিসিমণির কোলেতেই বড় হয়েছি। তারপর পিসিমণির বিয়ে হয়। এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ কানের কাছে একটা আওয়াজ এলো। কি গো, আর কত ঘুমাবে? সকাল 10টা বাজে, উঠে পড়ো। বলেই হাসির আওয়াজ। উঠে দেখি দেবের সামনে দাঁড়িয়ে। আমি ধর্মর করে উঠে ব্রাশ করি, চা খাই। বুনি পাশেই বসেছিল, ওকে জিজ্ঞেস করলাম, এই তোর দেবেশ দাদা কোথায় রে? ডেকে নিয়ে আয় তো। বুনি বলল, সিনেমার টিকিট কাটতে গেছে, অনেক ভিড় হয় বলে, তাই আগে ভাগেই কাটতে গেছে। বোন আমার থেকে 5 বছরের ছোট, তবে খুব পাকা। বিকেলে সিনেমা দেখতে বেরিয়ে গেলাম 4 জনে। পিসিমণির খুব আপত্তি ছিল দেবেশের সাথে যাওয়াটা, কিন্তু পিসা বলল, অযথা চিন্তা করছো, গলির ওপারেই সিনেমা হল। যাই হোক, আমাদের সিনেমা হলে পৌঁছতেই পিসা গেল। পিসা দেবেশের ভাই আর বোনের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর আমি আর দেবেশ পাশাপাশি হাঁটছি। প্রথমবার আমার হাতের সাথে দেবেশের হাতের ছোঁয়া লাগে। প্রথম ছোঁয়া লাগে, বুকটা কেঁপে ওঠে আমার। আমি দাঁড়িয়ে পড়ি গলিতে। দেবেশ পিছন ফিরে এসে আমার হাতটা ধরে আমাকে এগিয়ে নিয়ে যায়। আমার তখন সব স্বপ্নের মতো লাগছিল। পিসা গিয়ে হলের ভিতর আমাদের বসিয়ে এলো, ভাই বোন মাঝে, আমরা দুজন দুপাশে। হাফ টাইমের পর দেবেশ আমার পাশে এসে হাতটা ধরে বসে। আমিও আপত্তি করিনি। সিনেমা শেষ অবধি আমরা একে অপরের হাত ধরে রাখি। মনেতে হচ্ছিল সিনেমাটা যেন কোনো দিন শেষ না হয়। কিন্তু এক সময় শেষ হলো সিনেমাটা। বাড়ি আসার সময় গলিতে দেবেশ আমাকে আমার ঠিকানাটা দিতে বলে, চিঠি লিখবে বলে জানায়। আমাকে অপেক্ষা করতে বলে। একটা ল্যান্ডফোন নাম্বার আমাকে দেয়। আমার গ্রামের বাড়িতে ফোন ছিল না, তখন মোবাইলের ব্যবহারও ছিল না, তাই চিঠিটাই সম্বল। 2 দিন পর দুজন আর দুজনের স্মৃতি নিয়ে বাড়ি ফিরে এলাম। আমি অপেক্ষা করতে থাকলাম কখনো চিঠি আসবে। মধ্যপ্রদেশ, সে তো অনেক দূর। সারাদিন শুধু ভাবতাম, আমাকে দেবেশ চিঠি লিখবে তো, না ভুলে যাবে। বলেছিল যতক্ষণ না আমার চিঠি পাও ফোন করবে না। তাছাড়া ফোন করতে গেলেও তখন কার সময় 3 কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে একটা বুথ ছিল। সেই সময় শুধু অপেক্ষা আর অপেক্ষা।
দেবেশ কথা দিয়েছিল চিঠি লিখবে। কেউ কাউকে কোনোদিন বলিনি ভালোবাসি কথাটা, কিন্তু ভালোবাসি সেটা বুঝেছিলাম। এরপর একদিন আমার নামে বাড়িতে একটা চিঠি এলো। বাবা আমাকে এসে হাতে দিয়েছিল, বলেছিল তোর চিঠি, কোন বন্ধু তোর? আমিও বলেছিলাম হ্যাঁ। অধীর আগ্রহে চিঠিটা খুলি। প্রিয় মিলি, কেমন আছো তুমি? আমাকে মনে আছে তো? ভুলে যাওনি তো? আমার কিন্তু তোমার কথা মনে আছে। তুমি যদিও ভুলে যাও, আমি তোমায় চিঠি পাঠিয়ে মনে করিয়ে দেব। আমি তো বাড়ি ফিরে এক মুহূর্তের জন্য তোমার কথা ভুলতে পারিনি। সঙ্গে সঙ্গে বসে পড়েছি চিঠি লিখতে। সেদিনের পর থেকে রাস্তা দিয়ে হাঁটলে পাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। সেই দিনটার কথা আমি কোনো দিনও ভুলব না। তোমার হাতের প্রথম ছোঁয়া আমি কোনো দিন ভুলব না। বুকটা কেঁপে উঠেছিল আমার। প্রথম কারোর হাত ধরেছি আমি। তুমি না চাইলে আমি কোনো দিন এই হাত ছাড়ব না। জানো তো মিলি, খালি মনে হচ্ছে তোমার বাড়িটা যদি একটু কাছে হতো, তাহলে চলে যেতাম, গল্প করে আসতাম তোমার সাথে, তোমার হাতে হাত রেখে। আমি আবার চিঠি লিখব। তুমি চিঠি পাবার পর আমাকে বেলা 10টা থেকে 11টার মধ্যে ফোন করো। তারপর আমি কলেজ বেরিয়ে যাই। আমার হাতের লেখা খুব বাজে, একটু কষ্ট করে পড়ে নিও। ইতি, দেবেশ। আমার জীবনের প্রথম পাওয়া চিঠি আমি জীবনে ভুলব না। হয়তো লাখবার পড়েছি। আমি ফোন করেছিলাম, দুজনা অনেক কথা বলেছি। দেবেশ বলল বুথের নাম্বারটা নিয়ে নাও, তোমার কাছে টাকা না থাকলে আমি কল ব্যাক করতে পারবো। আমি তাই করি। মাধ্যমিকে স্টার মার্কস নিয়ে পাশ করি। শহরের স্কুলে ভর্তি হই। রোজ স্কুল যাওয়ার পথে বুথ থেকে ফোন করতাম। কোনোদিন দেবেশ ফোন ধরতে পারত, আবার কোনোদিন অন্য কারোর গলা পেলে কেটে দিতাম। এভাবেই চলতে থাকে। আমি দেবেশকে চিঠি দিতে বারণ করি, সন্দেহ বাড়তে পারে তাই। তবে এতদিন কথা বলে আমি বুঝেছিলাম দেবেশ খুব অভিমানী ছেলে। সে বছর দুর্গাপুজোতে পিসিমণিরা আসে আমাদের বাড়ি। বেশ মজাই করে কেটেছিল। হঠাৎ করে পিসিমণি, আমার বাবা আমাকে ডাকলো। দেখে মনে হলো খুব রেগে আছে পিসিমণি। হাতে আমার সাজের বাক্স। সেখানেই তো দেবেশের চিঠিটা লুকানো ছিল। তাহলে কি পিসিমণি পেয়ে গেছে? আমার মনে তখন অনেক প্রশ্ন। পাশ থেকে বনি বলে, দিদি ভাই, আমি তো সাজের বক্সটা মায়ের কাছে নিয়ে গেছিলাম সাজবো বলে, কিন্তু তোকে বকছে কেন? চিঠিটা পেয়ে খুব বকাবকি হয় বাড়িতে। আমাকে পিসিমণি 2-4টে চড়ও মেরেছিল বাবার সামনে। পরে পিসিমণিকে বাবা বলে, ঠিক আছে, যা হয়েছে ছাড়। যদি ওরা দুজনকে পছন্দ করে, তুই তোর ননদের সাথে কথা বলে রাখ, আমিও বলবো। পরে পড়াশোনা শেষ হলে ওদের বিয়ে দেওয়া যাবে। পিসিমণি একদমই রাজি না এইসব ব্যাপারে। তার শ্বশুরবাড়িতে তার বাপের বাড়ির দিকের কাউকে মাথা নত করতে দেবে না। কিছু পারিবারিক ব্যাপার পিসিমণির ছিল যেটা আমি জানতাম না। পরে মাও বুঝিয়েছিল একটা সন্তানদের ব্যাপার, ওভাবে জেদ করো না। পিসিমণি শুধু বলে, না না, ওই রকম একটা কালো ছেলের সাথে আমি কিছুতেই মিলির বিয়ে হতে দেব না। মিলি কত সুন্দর, কত ফর্সা। পিসিমণিকে অনেক বোঝানো হয়, পেশা এইসবের কিছুই জানতো না। কিন্তু পিসিমণি কালো এত অপছন্দ করত কেন সেটা আজ স্পষ্ট নয়। পিসিমণি ফর্সা আর পিসা কালো। তবে যদি আমি ফর্সা, দেবেশ কালো হয়, তাতে দোষের কি আছে? প্রচুর অশান্তি হয় বাড়িতেই। পিসিমণি 1 মাস থাকবো বলে এসে 7 দিনের মধ্যেই বাড়ি ফিরে যায়। পুজো শেষ হলে আমি দেবেশকে আগের মতো ফোন করি। 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু দেবেশ ফোন ধরল না। খুব মন খারাপ ছিল। রোজই ফোন করি আর বুথের কাকুর কাছে জিজ্ঞেস করি কল ব্যাক এসেছিল কিনা। ফোন ধরে না, ফোন করেও না। ফোন রিসিভ হলেও অন্য কেউ কথা বলে। আমার পড়াশোনার ক্ষতি অনেক। কি করব বুঝতে পারছিলাম না। একদিন সাহস করে ফোন রিসিভ করা ওই পারের ভদ্রমহিলাকে বললাম, দেবেশ আছে, একটু ফোনটা দেওয়া যাবে? কখন ফোন করলে দেবেশকে পাবো জানতে পারি।
ভদ্রমহিলা বলে, আমি দেবেশের মা, আমি জানি তুমি মিলি, রোজ ফোন করো, দেবেশ পাশেই আছে, ও তোমার সাথে কথা বলবে না, শুধু আজ নয়, কোনো দিনই না। কষ্ট করে রোজ রোজ ফোন করো না, এতে তোমার আর দেবেশের দুজনেরই পড়ার ক্ষতি হচ্ছে, পড়াশোনাতে মন দাও। আমি তখন বলি, আন্টি প্লিজ, কথাটা আমি দেবেশের মুখ থেকে শুনতে চাই, ফোনটা দিন। দেবেশ ফোন ধরে আর কেঁদে কেঁদে বলে, আমি কথা বলতে চাই না সত্যি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তোমার মতো ভালো সুন্দর মেয়ের সাথে আমাকে মানায় না, আমার কথা বলা সাজেও না, আমি যোগ্য নই তোমার, কোনোদিন আমাকে ফোন করবে না। আমি বলি, কথাগুলো ভেবে বলছো তো? সত্যিই কোনোদিন না ফিরলে তুমি খুশি হবে? আর যে কথাগুলো আমাকে দিলে সেগুলো কি শুধু কথার কথা ছিল? কি হয়েছে আমি জানি না, তোমার এরকম ব্যবহারের কারণও জানি না, আমার কিছু ভুল হলে ক্ষমা করো, আমি 2-4 দিন পর আবার ফোন করব, এখন রাখছি। তারপর যখন ফোন করি, ফোন আর লাগেনি কোনো দিন, ফোন নম্বরটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আমি ডিপ্রেশনে চলে যাই, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। সেই সময় বাবা মা বোঝাতে থাকে, জীবনে এরকম অনেক কঠিন সময় আসবে, ভেঙে পড়লে চলবে না, মনের ভিতর অনেক ঝড় নিয়েও উপরটা শক্ত রাখতে হয়। আমার স্টার পাওয়া মেয়ে আজ ফেল করতে বসেছে, যতটা কষ্ট তুই পাচ্ছিস তার থেকেও হাজার হাজার গুণ কষ্ট আমরা পাচ্ছি। ফিরে আয়, সব ভুলে যা, আমার স্টার পাওয়া মেয়েটাকে ফিরিয়ে দে। সেদিনের কথাগুলোতে বুঝতে পেরেছিলাম, মা বাবার থেকে আপন এই জগতে কেউ নেই। আমি নিজেকে পাল্টে ফেলার চেষ্টা করি, কিছুটা নিজের জন্য, কিছুটা মা বাবার জন্য, আর কিছুটা দেবেশের উপর রাগে অভিমানে। উচ্চ মাধ্যমিকে স্টার পাই, প্রায় 2 বছর কেটে গেছে, কিন্তু দেবেশের কথা তখনও ভুলতে পারিনি। খালি মনে হতো হয়তো কোনোদিন চলে আসবে, যেমন চিঠিতে লিখেছিল। এত বছরে দেবেশের একটাই স্মৃতি আমার কাছে, সেটা হলো ওর প্রথম চিঠি। যাই হোক, কলেজ পাশ করার পর বাবা একটা ফোন কিনে দেয় আমায়। এর মধ্যে একদিন জামশেদপুর থেকে ফোন আসে, পিসার অবস্থা ভালো না, হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা সেবার গিয়েছিলাম ওখানে, সবাই হসপিটালে আর আমি আর বলি বাড়িতে। তখন একটা ফোন আসে পিসির ফোনে, নাম উঠেছে বুবু নিউ নাম্বার। আমি ফোনটা রিসিভ করি। হ্যালো। ওপার থেকে একটা খুব চেনা গলা, মামি মামা কেমন আছে এখন? এত দূর থেকে আমি যেতে পারছি না, জানো তো বাবাও খুব অসুস্থ, তুমি ভালো আছো তো? আমার বিন্দু মাত্র বুঝতে ভুল হলো না এটা দেবেশ। চোখ দিয়ে জল পড়তে থাকে আমার, তবু কিছু বুঝতে না দিয়ে দৃঢ়তার সঙ্গে আমি বলি, আমি মিলি বলছি দেবেশ, চিনতে পেরেছো? কেমন আছো তুমি? আমাকে মনে আছে তো? ভুলে যাওনি তো? আমার কিন্তু তোমার কথা মনে আছে, তুমি যদিও ভুলে যাও আমি তোমায় মনে করিয়ে দেব। তোমারই চিঠির এই কথাগুলো মনে আছে দেবেশ? কেমন আছো? অ্যান্ড আন্টি কেমন আছে? আসতে পারতে নিজের মামাকে দেখতে, আমাদের সাথে দেখা হয়ে যেত। দেবেশ বলে, কে বলছেন? আমি আপনাকে চিনি না, চেনার চেষ্টাও করতে চাই না কোনো দিন, কারণ আমার পা এখনো মাটিতেই আছে, অহংকারে আকাশে উড়ে যায়নি। তবুও যখন জানতে চাইলেন বলি, ভালো আছি, সুখে আছি, মারা গেছে, ক্যান্সার ছিল মায়ের। মামিকে বলবেন ফোন করতে, আর এইভাবে বিনা অনুমতিতে কারোর ফোন তুলবেন না, কাউকে ফোনও করবেন না। আমি কথা বলি না, অশিক্ষিত অহংকারী, বলেই ফোনটা কেটে দিল। পিসিমণি ফিরলে ফোন এসেছিল জানাই, পেশা ভালো হলে ফিরে আসি বাড়িতে। সবার আগে রেগে মেগে চিঠিটা ছিঁড়ে জ্বালিয়ে দিই আগুনে, চিরতরে মুছে দেব সব ভেবেই নিয়েছিলাম। পিসিমণি ঠিক ছিল, আমি ভুল ছিলাম। বোকার মতো একজনের জন্য অপেক্ষা করেছি, চোখের জল ফেলেছি, সবাইকে কষ্ট দিয়েছি। তারপর আরও 2-3 বছর কেটে গেছে, একবারের জন্যেও দেবেশের কথা ভাবিনি, সেটা বলবো না। সবসময় থাকতো পাশে, অনুভব করতাম তার প্রথম ছোঁয়া, তার চোখের চাউনি, তার প্রত্যেকটা কথা। পড়াশোনা চালিয়ে গেছি, বিএ পাশ করি, তারপর তোমার সাথে সম্বন্ধ হলো।
বছর পাঁচেক আমরা প্রেম করেছি, আসলে আবার ভুল করছি না তো সেটা ভেবেই আমি তোমাকে চেনার জন্য কিছু সময় নিয়েছিলাম। তাছাড়া তখন বাচ্চাদের স্কুলের চাকরিটাও ছাড়তে চাইনি, নতুন নতুন পেয়েছিলাম। আস্তে আস্তে বুঝলাম না, ভুল করিনি। বিয়ের পরে আমি সত্যিই খুব সুখী। তবু কথাগুলো কোনোদিন তোমায় বলা হয়নি, আসলে বলতে চাইনি, ভুলে যেতে চেয়েছিলাম সব অতীত। তার জন্য ক্ষমা করো আমায় তমাল। আমি তোমায় ভালোবাসি, তাই হারাতে চাইনি। সব শুনে তমাল একটু চুপ করে বসে থাকলো অনেকক্ষণ, তারপর বলল, আমার কাছে কেন ক্ষমা চাইছো তুমি? এই ঘটনাগুলো তখনকার ঘটনা, যখন আমার কোনো অস্তিত্বই ছিল না তোমার জীবনে। তুমি দেবেশ নামটা শোনার পর থেকে কেমন অন্যমনস্ক হয়ে গেছিলে। আমি শুধু তোমার নীরবতাটা ভাঙার চেষ্টা করেছিলাম। তার জন্য তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে না মিলি, বরং শ্রদ্ধাটা আজকের পর বেড়ে গেল। যাই হোক, পরশুদিন অফিসের কাজেই আমায় বাইরে যেতে হবে। তোমায় বলা হয়নি, 1 সপ্তাহে ফিরে আসব। তুমি একা থাকতে পারবে তো? কই আগে বলনি তো? হ্যাঁ পারবো থাকতে, তোমার অপেক্ষায় থাকবো। ব্যাগ প্যাকিং করতে হবে তো। এই বলেই ধর্মার করে উঠে চলে গেল মিলি। মনে মনে ভাবলো, একা কোথায়, গাছ আর পাখি আছে তো। পরশুদিন তমাল বেরিয়ে যায়। মিলি আজ মনে মনে খুব খুশি। বিকেলবেলায় মিলি একটু বাজারে বেরোয় তমালের জন্য কিছু গিফট কিনবে বলে। সেখানে দেখা হয় মিতালির সঙ্গে, তমালের অফিস কলিগ। দেখা হয়ে জানতে পারে তমাল কোনো অফিস ট্যুরে যায়নি, বরং 7 দিন ছুটি নিয়েছে। বাড়ি এসে মিলি ভাবতে থাকে, কোথায় গেল তমাল? ফোনে কথা হচ্ছে কিন্তু জিজ্ঞেস করেনি মিলি তমালকে কোথায় গেছে সে। এই কটা দিন মিলি শুধু তমাল আর দেবেশের কথা ভেবে গেছে। তমাল এতগুলো কথা শোনার পরও মিলির ওপর কোনো রকম অভিমান করল না, খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটাকে নিল। কত বড় মনের মানুষ হলে এরকম একটা মানুষ করতে পারে। আর দেবেশ আমাকে চিনতে ও অস্বীকার করেছিল। আমি ওর কাছে অহংকারী হয়ে গেছিলাম। মায়ের কাছে শুনেছিলাম পিসিমণি চায়নি সম্পর্কটা হোক। তবু পিসিমণি চাওয়া না চাওয়াতে কি আসতো? যদি দেবেশ ঠিক থাকতো তাহলে কোনোদিন আমায় ভালোবাসেনি, শুধু ক্ষণিকের জন্য অভিনয় করেছে। কিছুটা বিরক্ত হয়ে মিলি ভাবল, ধুর, কেন ভাবছি আমি এইসব? কেন পুরনো কথা ভাবছি? যে সব কথার কোনো অর্থ নেই, সেসব কথা না ভাবাটাই ভালো। কিন্তু মিলিকে একটা কথা খুব অস্থির করছে, তমাল কোথায় গেল? কেনই বা মিথ্যে বলল? ফোন করলে স্বাভাবিকভাবেই কথা বলছে, তবে কি তমাল আমাকে নিয়ে অন্যরকম কিছু ভাবছে? ও কি আমায় আর বিশ্বাস করছে না? এই বলে মিলি আর ওর আর তমালের বিয়ের অ্যালবামটা দেখতে লাগলো। বেশ ভালোই লাগছিল মিলির, কত স্মৃতি আর তার তমালের কাছে। তারা 5 বছর একে অপরের সাথে কাটিয়েছে। কত অভিমান, কত ভালোবাসার কথা, কত খুনসুটি তাদের মধ্যে হয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনোদিন কেউ কাউকে সন্দেহ করেনি। তাহলে কি তমাল দুঃখ পেয়ে চলে গেল কোথাও? কিন্তু কোথায়? এসব ভাবতে ভাবতেই মিলি কখন ঘুমিয়ে পড়েছিল তার মনে নেই। কলিং বেলের শব্দে ঘুম ভাঙল। এই সময়ে আবার কে? তমাল তো আগে মেঘকাল আসবে, দেখি তো। দরজা খুলতেই দেখে তমাল এসেছে, মুখে একগাল হাসি। বলল, কি হলো, চমকে গেলে নাকি? হ্যাঁ, তুমি তো আগামীকাল আসবে বলে। কথা শেষ হওয়ার আগেই তমাল মিলির ঠোঁটে আঙুল দিয়ে চেপে ধরে বলল, কাজ শেষ হওয়ার পর ভাবলাম এক্সট্রা দিয়ে থেকে কি করব, বউটা একা একা ঘরে আছে, চলে যাই, সারপ্রাইজ দেব। তাই বলিনি, আমি স্নান করিনি, তুমি একটু জমিয়ে চা করো, খাবো। আমি কিছু খাবার এনেছি, ব্যাগে আছে, বের করো। এই বলেই তমাল চলে গেল স্নান করতে। মিলি চলে গেল রান্নাঘরের দিকে। আচ্ছা বেশ, ঠিক আছে, আগে থেকে জানলে খাবারটা আমি করেই রাখতাম, কষ্ট করে আনতে হতো না। মনে মনে ভাবলো, সব তো ঠিক আছে, তমাল তো একদম স্বাভাবিক, ঠিক আগের মতো, কিছুই পাল্টায়নি। আমি শুধু শুধুই চিন্তা করছিলাম। কিন্তু একটা প্রশ্ন, তমাল কোথায় গেছিল? আমি কি জিজ্ঞেস করব? না থাক, নিজে থেকে বললে ভালো, না বললে না বলবে। আমিও ভুলে যাব মিতালির সাথে দেখা হওয়ার কথা। আমার কপাল গুণে এত ভালো স্বামী পেয়েছি,
আমি তমালকে হারাতে চাই না। হয়তো মিতালি জানতো না অফিস ট্যুর ছিল। হঠাৎ তমালের ডাকে সম্বিত ফিরল মিলির। কি গো, চা হলো? আসছি, এক্ষুনি হয়ে গেছে। আজকের ডেটটা ভুলে গেছো মিলি? কি আছে আজ? ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে ডিসেম্বর 6। আজ তো ওদের বিয়ের তারিখ। কি করে মিলি ভুলে যেতে পারলো? বুঝতে পারছে না। না মানে আমি আসলে... অ্যালবামটা হাতে নিয়ে টেবিলের দিকে গেল তমাল। ও আচ্ছা, তুমি অ্যালবাম দেখছিলে বিয়ের? মন খারাপ করছিল তোমার মিলি? আর টেবিলে এই গিফটটা আমার। সরি, আমি ভাবলাম তুমি ভুলে গেছো। চাটা ভালো হয়েছে। রাতে ডিনার করতে যাব বাইরে, যাবে তো? হ্যাঁ যাব। গিফটটা খোলো, কেমন হয়েছে বলো। মিলি সত্যিই আজ ডেটটা ভুলে গেছিল, কিন্তু সেটা তো আমাদের কাছে প্রকাশ করলো না। গিফট তো এমনিই কিনেছিল, সেটাও লুকিয়ে গেল। খুশির মুহূর্তটা নষ্ট করতে চাইনি। দারুণ হয়েছে, একদম ঠিকঠাক সাইজ শার্টটা, আর ওয়াচটাও দারুণ। এই বলে মিলিকে জড়িয়ে ধরল। আমার গিফট কই? এনেছি অনেক দূর থেকে, তোমার খুব প্রিয় জিনিস, বা বলতে পারো খুব প্রিয় ছিল সেইগুলো এক সময়। এখন ঝাপসা হয়ে গেছে, তবে আমার বিশ্বাস আজও সেইগুলো তোমার ভালো লাগবে, তোমার ভাবনার বাইরে। রাতে দেব। আর একটা গল্প বলবো, চলো এবার রেডি হও, ডিনার করতে যাব। গল্প? কিসের গল্প? তমালের কথাগুলো মিলির ভালো লাগছে না, কেমন যেন অন্যরকম। কি এমন এনেছে তমাল যেটা আমার খুব প্রিয়? আমার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে তমালের থেকে প্রিয় তো কেউ নেই, কিচ্ছু নেই। ডিনার থেকে ফিরে এসে মিলি তমালের দেওয়া গিফটটা আবিষ্কার করে নিজেদের বেডরুমে। খুব সুন্দর করে মোড়া, খুব উৎসাহের সাথে খুলছে সেটা। আড়াল থেকে তমাল সব লক্ষ্য করছে। গিফটটা খুলতেই মিলি চমকে উঠল। এইগুলো তো সেই ছবিগুলো। তার সাথে খুব কাঁদতে শুরু করলো। বেগতিক দেখে তমাল এসে মিলিকে বুকের মধ্যে আগলে নিয়ে বলল, প্লিজ কেঁদো না এইভাবে। তোমার চোখের এক ফোঁটা জল আমার বুকে এক ফোঁটা রক্ত। তুমি বুঝতে পারো না? আমি মিথ্যে বলেছিলাম তোমায়, আমি অফিস ট্যুরে যাইনি। তোমার অতীতের ব্যথাগুলো নির্মূল করতে গিয়েছিলাম, তোমার মনের দোটানাটাকে দূর করতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তোমার পিসিমণির বাড়ি গিয়েছিলাম। মিলি কাঁদতে কাঁদতে বলে ওঠে, কেন গেছিলে তুমি ওখানে? আমি তো তোমায় সব বলেছিলাম। তুমি কি আমায় সন্দেহ করছো তমাল? তুমি একটু শান্ত হও, তোমাকে আমি সন্দেহ করি না। তোমার অতীতের এমন কিছু কথা আছে যেগুলো হয়তো তোমার মনে হচ্ছে পুরোপুরি তুমি সব জানো, কিন্তু শ্রোতা হিসেবে আমার পুরোপুরি মনে হয়নি। ভাবো তো তুমি, সেবার পুজোর পর তোমার পিসির চলে যাবার পর দেবেশ হঠাৎ পাল্টে গেল। এতটাই পাল্টে গেল যে তোমাকে ভুল বুঝলো। পরে তোমার সাথে পিসার শরীর খারাপের সময় কন্ট্যাক্ট হলো, তাও তোমাকে ইগনোর করলো। কেনই বা তোমার পিসি আমাদের বিয়েতে আসেনি? অবশ্য তুমি বলেছিলে পিসির খুবই শরীর অসুস্থ। মিথ্যে কথা সব। তুমি কোনোদিন ভাবোনি এসব? তমালের কথাতে মিলি নড়ে চড়ে বসে। সত্যি এসব এত গভীরে ভেবে দেখেনি সে কোনোদিন। শুধু অভিমানের মেঘ জমিয়েছে নিজের মধ্যে। মিলি জানতে চাই, কি জানলে তুমি? আমাকে কি বলবে? আরে ফটোগুলো কেনই বা এনেছো? আমি সব কথা তোমাকে বলছি, তুমি একটু শান্ত হও। এই বলেই তমাল বলতে শুরু করলো। প্রথমে ভেবেছিলাম তোমার বোন রিনিকে ফোন করে দেবেশের সব কথা বলবো এবং জানবো বাকি অর্ধ সত্যি কথাটা কি। রিনি বলল, আমি জানি না বিশেষ কিছু বুবুদার ব্যাপারে, তবে বাবা জানে অনেক কিছু। আমাকে তুমি জিজ্ঞেস করো, বাবাকে তুমি জিজ্ঞেস করো, বাবা সব বলে দেবে। অগত্য পিসে মশাইয়ের কাছেই ফোন করে সব কথা বললাম। উনি বললেন, তুমি যেটা জানো সেটা সত্যি হলেও পুরোটা সত্যি নয়। প্রথমত, দেবেশ বিদেশে থাকে না। দ্বিতীয়ত, দেবেশের সাথে অনেক কিছু অন্যায় হয়েছে, যেগুলোর জন্য দায়ী শুধুমাত্র মিলির পিসি। তৃতীয়ত, দেবেশের কোনো বিয়ে করছে না। উনি আরও বললেন, এইভাবে ফোনে সব বলা যাবে না। তুমি আর মিলি চলে এসো এখানে বেড়াতে, আমি তোমায় সব বলবো। আমি জানাই মিলি এসবের কিছুই জানে না। আমি যাচ্ছি আপনাদের বাড়ি।
রিনি বা পিসি যেন মিলিকে কিছু না বলে। তারপর আমি পৌঁছে গেলাম তোমার পিসির বাড়ি। ওখানে জানতে পারি সেই বছর পুজোর পর তোমার পিসি দেবেশের বাড়ি ফোন করে দেবেশ আর তার মাকে খুব অপমান করে। এসবের কিছু তোমরা পিসা তখন জানতো না, যেহেতু দেবেশের পড়াশোনার জন্য তোমার পিসা টাকা দিত, তাই পড়াশোনার খরচ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তুমি কত সুন্দর আর দেবেশ কত বাজে সেটা তোমার পিসি ওদেরকে বোঝায়। তোমার বাবা মা এই ব্যাপারটা কোনোদিনই মেনে নেবে না, এই রকম ধরনের কথা বলে। তোমাদের বাড়ির একটা স্ট্যাটাস আছে, অকথ্য ভাষায় গালাগালি করে তোমার পিসিমণি তাদেরকে। তারপর তো দেবেশকে তার মা খুব মারধর করেছিল। একটা দ্বিতীয় বর্ষে পড়া 24 বছরের ছেলেকে এতটা মার খেতে হয়েছিল যে সে 5-7 দিন জ্বরের ঘরে ছিল। তোমার একটানা এক নিঃশ্বাসে সবটা বলে গিয়ে একটু হাঁপ নিল। মিলি এত পর্যন্ত শুনে একভাবে চুপ করে বসে রইল, তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। মিনিট 5 চুপ করে থেকে তমাল আবার বলতে শুরু করলো, তোমার পিসি দেবেশের বাড়িতে জানিয়েছিল তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, খুব বড় লোক সুন্দর একটি পাত্রের সাথে। তখনই তো তুমি ক্লাস 11 কি 12 পড়ো। মিথ্যে কথা বলেছিল উনি, আর এমনভাবে সব বলেছিল যার জন্য তোমার পিসার অসুস্থতার খবর পেয়ে যখন তোমরা ওখানে গেলে এবং ফোনটা এলো দেবেশের, তখন সে ওইভাবে কথা বলেছিল তোমার সাথে। তোমাকে অহংকারী অশিক্ষিত বলেছিল, কারণ সে জানতো তুমি ভালোবাসার মূল্য টাকাই করো। এইসব তোমার পেশা কিছুই জানতো না। দেবেশ কোনোদিন বলেনি তার মামাকে। তোমার যে প্রতিচ্ছবি দেবেশের কাছে তুলে ধরা ছিল তাতে সে তোমাকে ঘৃণা করতে শুরু করেছিল, তবে মনে মনে খুব ভালোবাসতো তোমাকে। দেবেশ খুব একা হয়ে পড়েছিল, তার মা মারা গিয়েছিল, কাউকে মনের কথা বলারও কেউ ছিল না। দেবেশ তখন চাকরি করতো একটা প্রাইভেট ব্যাংকে। বিয়ের কথা অনেকবার বলা হয়েছে কিন্তু করেনি। ভাইয়ের বিয়ে দিয়েছে কিন্তু নিজে করেনি। এরপর হঠাৎ একদিন দেবেশের আগমন তোমার পিসির বাড়িতে। দেবেশের বাবা মারা যায়, আসার কথা ছিল না, কিন্তু কাজের সূত্রে জামশেদপুর এসেছিল, তাই আসে দেখা করতে। এসে তোমার পিসার কাছে জানতে তোমার বিয়ে। দেবেশ অবাক হয়ে যায়, কারণ সে জানতো তোমার বহু বছর আগে বিয়ে হয়ে গেছে। তোমার পিসাকে দেবেশ সমস্ত ঘটনা জানায়, তোমার আর দেবেশের কথা। শেষমেশ তোমার পিসি ধরা পড়ে যায়, সমস্ত যবনিকার অবসান হয়। দেবেশ ঠিক করে ফেলে তোমার কাছে সে আসবে, সে যে তার মাসির ষড়যন্ত্রের শিকার হয়েছিল, সেটা জানাবে। কতটা ভালোবাসে তোমাকে সবটা বলবে। মিলি তার নীরবতা ভেঙে বলে ওঠে, তারপর কই আসেনি তো দেবেশ? আমি তো কিছু জানি না, কি হয়েছিল তারপর? আমি জানতাম তোমায় কিছু একটা গন্ডগোল আছে, দেবেশ কোনোদিন আমাকে কষ্ট দিতে পারবে না। বলো তমাল, বলো, আমি ভুল ছিলাম না? আমার ভালোবাসা ভুল ছিল না? শুধু সময়টা আমাদের সাথে ছিল না। আমিও ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমার অনুভূতিগুলোকে মেরে ফেলা হয়েছিল। তারপর বলো, কোথায় গেল দেবেশ? কেন আসেনি আমাদের বিয়ের আগে? তমাল মিলির চোখে উৎসুক লক্ষ্য করে, উত্তেজনা লক্ষ্য করে দেবেশের প্রতি তার ভালোবাসা কোনোদিন মরে না, কেউ তা মারতে পারে না, শুধু ধুলো চাপা পড়ে যায়। তমাল আবার বলতে শুরু করে, কথা মতো দেবেশ কোনো রকমে রাতটা কাটিয়ে খুব ভোর রওনা হয়ে পড়ে আরামবাগ যাওয়ার জন্য। তার আগের দিন রাত্রে তোমার পিসা তোমার বাবাকে ফোন করে সব বলে। তোমার বাবা তোমার পিসির কীর্তিকলাপকে সমর্থন না করে একবার আমার মেয়ের উপর অনেক ঝড় বয়ে গেছে। আসুক দেবেশ, যা সিদ্ধান্ত নেবার মিলেই নেবে। আমি আমার মেয়েকে পূর্ণ সমর্থন করব, তুমি পাঠিয়ে দাও। এই ঘটনাটা তোমার মাও জানতেন, ওনারাও অপেক্ষা করছিলেন দেবেশের আসার। তোমাকে আগে থেকে কিছু জানায়নি কেউ, তোমার বাবা কেন বলেনি সেটা আমি জানি না। পরদিন হয়ে যাবার পরও যখন দেবেশ আসে না, তখন তোমার বাবাকে জানানো হয় গতকাল বাইপাসে দেবেশের একটা অ্যাক্সিডেন্ট হয়, সিরিয়াস অবস্থা। সমস্ত দায়ভার গিয়ে পড়ে তোমার পিসির ওপর। দেবেশের অ্যাক্সিডেন্টের কথা তোমাকে বলা হয়নি, তোমার পেশা বারণ করেছিল,
বলেছিল বিয়ের কার্ড যখন ছাপা হয়ে গেছে আর একটা মাস তো বাকি আছে। সবচেয়ে বড় কথা, মিলি যখন সুখী আছে এতটা দুঃখ মেয়েটাকে দেওয়ার দরকার নেই। আমরা দেবেশের সাথে আছি। খুব কাঁদতে কাঁদতে তোমার পিসা বলেছিল ছেলেটা বোধহয় আর বাঁচবে না। তারপর প্রায় 3-4 মাসের বেশি দেবেশ কোমায় ছিল। তোমার পিসা পিসি আসেনি ওই কারণে আমাদের বিয়েতে। শুধু রিনি এসেছিল। রিনি অবশ্য সব জানতো, কিন্তু ওকে বলতে বারণ করা হয়েছিল। এর মধ্যে আমাদের বিয়ে হয়। তারপর তমালকে থামিয়ে দিয়ে মিলে জিজ্ঞেস করে, তারপর দেবেশ কি আর নেই এই পৃথিবীতে? আর আমি ভাবতেই পারছি না পিসিমণি এইরকম। বলো তমাল, দেবেশ কোথায়? তমাল শুধু মিলিকে দেখে অবাক হচ্ছে। এ যেন অন্য মিলি। এ যেন তার মিলি না, যাকে সে 7-8 বছর ধরে চেনে। এ যেন সেই 16-17 বছরের মিলি, যার দেবেশের একটু ছোঁয়া গভীর ভালোবাসাতে পরিণত করেছিল তার জীবনকে। এই সেই মিলি যে শুধু 3-4 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতো 10 মিনিট তার ভালোবাসার মানুষ তার সাথে কথা বলবে বলে। না, দেবেশ বেঁচে আছে, তবে অ্যাক্সিডেন্টে তার দৃষ্টিশক্তি চলে গেছে। সেই কারণে আর কোনোদিন তোমার সামনে আসেনি। কোথায় আছে আমি তোমার পিসার কাছে জানতে চেয়েছি। উনি বলতে নারাজ। বলেছেন ওকে ওর মতো থাকতে দাও, তোমরা তোমাদের মতো সুখে থাকো। শুধু এইটুকু জেনে রাখো, ও বিদেশে থাকে না, এই দেশেই থাকে। আর ওর কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। মিলিকে বলো ও ভালো আছে, আর পারলে নিজের পিসিমণিকে ক্ষমা করে দিতে। অবশ্য মিলির পিসি কোনোদিনই বদলাবে না, তবু যেন ক্ষমা করে দেয়। তমাল চিৎকার করে বলে, দেবেশ বেঁচে আছে, শুনতে পাচ্ছ মিলি? বাইরের দিকে তাকিয়ে ওরা ভেবে দেখে ভোর হয়ে গেছে। মিলি একপাশে জানালার বাইরে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। দূর থেকে গান ভেসে আসে। তমাল ওকে ডিস্টার্ব না করে ঘুমোতে গেল, কিন্তু ঘুম কি আর আসে? নিজের মনকে প্রশ্ন করছে তমাল। সে কি ঠিক করলো এটা করে? মিলিকে হারিয়ে ফেলবে না তো? মিলিকে নির্দোষ প্রমাণিত করতে গিয়ে মিলি তাকে ভুলে যাবে না তো? যাই হোক, মিলিকে আমি আগলে রাখবো বুকের মাঝে। বড্ড ভালোবাসি ওকে। ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেছে তমালের সে জানে না। চোখ খুলে হঠাৎ অনুভব করে মিলি তার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তমালের মনে হতে লাগলো ভগবান সব সুখ আজ তাকে দিয়েছে। মিলিকে সে হারিয়ে ফেলেনি। নতুন করে মিলির সাথে সংসার শুরু করবে। আজকের দিনটা ঠিক যতক্ষণ ইচ্ছে মিলি থাকুক তমালের বুকে। তমাল ভাবতে থাকে, এই জীবন আমার মতো করে মিলিকে একজনই ভালোবেসেছে, সে হলো দেবেশ। জীবনে একবার হলেও দেবেশের সাথে দেখা আমাদের হবেই। পৃথিবীটা গোল। ভাবতে ভাবতেই মিলিকে ধরে তমাল আরেকটু ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর মিলিকে দেখে কি স্নিগ্ধ সকাল আজ। বাইরে চারিদিকে রোদ ঝিলমিল করছে। তার সাথে তাকিয়ে থাকে তমালের মুখের উপর। মনে মনে ভাবে, তুমি কি সত্যিই মানুষ? একটা মানুষ তো এরকম ধরনের কাজ করতে পারে না। তোমার যা কিছু ছিল সবটুকু উজাড় করে দিয়েছ আমাকে। বুক পেতে ভালোবেসেছ আমায়। শুধু আমাকে নিয়ে ভেবেছ তুমি। জানি না তোমাকে মনে কতটা জায়গা দিতে পেরেছি, তবে তোমাকে দেবতার আসনে বসিলাম আজ থেকে। তুমি মানুষ নও, তুমি দেবতা। এত বড় মন যার, সে দেবতাই হয়। মিলি গুনগুন করে গান করতে লাগলো। গুনগুন শব্দে তমালের ঘুম ভেঙে যায়। সে মন দিয়ে শুনতে থাকে মিলির গান। আহা, কি মিষ্টি গান করে মিলি, কই কোনোদিন শুনিনি তো। তমাল বলে, কি মিষ্টি গলা তোমার, কই কোনোদিন বলনি তো এত সুন্দর গান করো তুমি। ওহো, তুমি উঠে গেছো? আজ বড্ড বেলা হয়ে গেছে, ফ্রেশ হয়ে আসি, চা খাবো দুজনে মিলে। তুমিও তাড়াতাড়ি উঠে পড়ো, অনেক কাজ পড়ে আছে। তমালের কথার উত্তর না দিয়েই মিলি উঠে চলে গেল। তমাল তাতে কিছু মনে করলো না। আর মিলিকে বেশ স্বাভাবিক লাগছে। কাল রাতে ওর উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে না। স্নান সেরে মিলি চা নিয়ে রেডি। তমাল তখনও বসে আছে একভাবে। মিলি এসে বলল, এ কি তমাল, তুমি এখনো এখানে? কি ব্যাপার, অফিস নেই বলে কি বাড়ির কোনো কাজ নেই বুঝি? চলো ওঠো তাড়াতাড়ি।
এই বলেই জোর করে ঠেলে উঠিয়ে ঘর থেকে বের করে দিয়ে ঘুম ঘুচিয়ে দিল। বাড়ির সমস্ত কাজ সেরে মিলি বসে আছে। তমাল আবার জিজ্ঞেস করলো, কি গো বলো না, তুমি এত সুন্দর গান করলে কি করে? গান কি শিখেছ আগে? হ্যাঁ শিখেছিলাম, খুব ছোট থেকেই, পরে ছেড়ে দিয়েছিলাম। তোমার ভালো লেগেছে বুঝি? খুব ভালো লেগেছে। ছাড়লে কেন? এত মিষ্টি গলা তোমার। একগাল হেসে মিলি বলল, আসলে সেবার আমি আগুনের পরশমণির ছোঁয়াও প্রাণে গানটি গিয়েছিলাম। সঙ্গে গিটার কে বাজিয়েছিল জানো? দেবেশ। খুব সুন্দর গিটার বাজাতো, ওর হাতে সুর ছিল। সেই তো তারপর এক প্রকার অভিমানেতেই গানটা ছেড়ে দিয়েছিলাম। এখন আর কোনো অভিমান নেই, রাগ নেই, তাই গান করতেও বাধা নেই। কথাগুলো শুনতে শুনতেই তমাল ভাবে, সত্যিই মিলি আর সেই মিলি নেই, সব ভুলে গেছে। তমালের ঘরণী। মনে মনে একটা সুর তমালের বুকে বাজতে লাগলো। তমাল গান গাইতে জানে না বা গিটারও বাজাতে জানে না, শুধু হৃদয়টা আছে তার খোলা আকাশের মতো, যে আকাশে নিশ্চিন্তে নির্ভয়ে মিলি সারাক্ষণ বিচরণ করতে পারে। অসীম ভালোবাসা আছে তাতে, যে ভালোবাসার পরিমাপ করা যায় না। কজন পারে এইভাবে ভালোবাসতে? তমালের মতে যাকে ভালোবাসবো তার ভালোটাকেও যেমন ভালোবাসবো, মন্দটাকেও ভালোবাসবো, তবেই তো ভালোবাসলাম। এইভাবেই চলতে থাকলো মিলি আর তমালের জীবন। এর মধ্যেই মিলি একদিন তার পিসিমণিকে ফোন করে বলে, পিসিমণি, হতে পারে তুমি দেবেশকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছো, তবে জীবনে তমালের মতো মানুষকে পেয়েছি আমি। ভালোবাসাকে হারিয়েছি, তার বদলে দেবতুল্য স্বামী পেয়েছি। তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর কয়েক মাস পর তমালের বন্ধুর বিয়েতে, এ কি মিলি, তোমার তোমার নাক দিয়ে রক্ত পড়ছে কেন? কি হলো তোমার? কথা বলো। তমাল চিৎকার করে ওঠে, কি হলো তোমার? চোখ খোলো। দাদা প্লিজ একটু জল দিন। চোখে মুখে জল দিয়ে কোনো সুরাহা না দেখে হসপিটালে নিয়ে গেল তমাল। চিকিৎসা চলছে মিলির। ডাক্তার অনেকগুলো রিপোর্ট করতে দেয় এবং বলে রিপোর্টগুলো করে আনুন, তারপর দেখেছি কি হয় আপনার স্ত্রীর। দুদিনের ভিতর রিপোর্ট আসে। রিপোর্ট দেখে তমাল চমকে ওঠে, সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে। ডাক্তার বলেন, একটা মাস মিলিকে খুব যত্ন করুন, ওনাকে বুঝতে দেবেন না ওনার কি হয়েছে, মেডিসিন টাইম মতো দিন। এর থেকে বেশি আর কিছু বলবো না, মনকে শক্ত করুন। তমাল সম্মতিসূচক হ্যাঁ বলে ঘাড় নাড়ে। বাড়ি এসে মিলির খুব যত্ন করতে থাকে। মিলি বারবার জিজ্ঞেস করলেও তমালের মুখ থেকে সত্যিটা বের করতে পারেনি। কয়েকদিন পর মিলি তমালের হাতে 3টা কাগজের খাম ধরায় আর বলে, এতে আমার 3টে ইচ্ছে আছে, তুমি পূরণ করবে তমাল? তমাল অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিলির দিকে। তবে কি মিলি? আমি সবটা জেনে গেছি তমাল, তুমি আমার জন্য যা করেছো আর যা করছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কান্নায় ভেঙে পড়ে দুজনেই। তমাল মিলির 3টে ইচ্ছে ছিল এবং বলে, ঠিক আছে, আমি তোমার সব ইচ্ছেই পূরণ করব, কথা দিলাম। 2 মাস পর তমাল চুপ করে একটি অন্ধকার ঘরে বসে আছে। হাতে রয়েছে 2টি খাম। শুনতে পায় কেউ দরজাতে নক করে বলছে, আসতে পারি তমাল? এসো দেবেশ, আমি জানতাম তুমি আসবে, বসো এখানে, মিলিকে দেখো। আমাকে তো আসতেই হতো তমাল, মিলি যে আমাকে ডেকেছে। বিশ্বাস করো, আমি কোনোদিন তোমাদের মাঝে আসতে চাইনি, তোমরা সুখে থাকো সেটাই চেয়েছি চিরকাল। একটু থেমে থেকে দেবেশ আবার বলতে শুরু করলো, আবার যখন নতুন করে চোখের আলো ফিরে পেলাম, মামাকে জিজ্ঞেস করলাম, কে এই চোখের আলো আমায় ফিরিয়ে দিল? মামা একটি খাম এগিয়ে দিয়ে বলেছিল, যে দিয়েছে তার নাম ঠিকানা এখানে লেখা আছে, এটা ধন্যবাদ তাকে দিতে পারলে দিয়ে এসো। চিঠিটা খুলে দেখি লেখা আছে, প্রিয় দেবেশ, কেমন আছো তুমি এখন? আমার তো উপায় নেই তোমার সাথে পাশে বসে গিয়ে গল্প করব, তোমার হাত দুটি ধরে ক্ষমা চাইব। সে রাস্তা হয়তো আমি নিজেই বন্ধ করে ফেলেছি, তোমাকে চিনতে ভুল করেছি। আমার হাতে বেশি সময় নেই, তুমি যখন আমার এই চিঠিখানা পড়বে আমি তখন এই জগতের মায়া কাটিয়ে বহুদূর চলে গেছি।
ক্যান্সারের লাস্ট স্টেজে এসে পড়েছি, ফিরে আসার আর কোনো উপায় নেই। তুমি ছিলে সমুদ্র, যার কিনারে আমি খুঁজে পাইনি। তমাল হলো একটা আকাশ, যার বুকে আমি অনন্ত থাকতে পারি। তুমি স্বপ্ন, তমাল বাস্তব। ঘুমালে তুমি আর জেগে উঠলে তমাল। তুমি অতীত, তমাল বর্তমান। তোমাকে অন্ধকারে হাতড়ে গেছি, তমালের কাছে সব সময় আলো পেয়েছি। তুমি প্রেম, তমাল ভালোবাসা। তোমার কাছ থেকে ভালোবাসা পেতে শিখেছি, তমালের কাছ থেকে ভালোবাসা দিতে শিখেছি। তুমি প্রথম আর তমাল শেষ। জানি না বোঝাতে পারলাম কি না, তবে এই বেশ ভালো হলো জানো। এই দোটানা জীবন আমি আর বইতে পারছিলাম না, মনের মধ্যে টানাপোড়েন সহ্য করতে পারছিলাম না। তোমার যে ক্ষতি হয়েছে তা আমি কোনোদিন পূরণ করতে পারবো না। শুধু চাই আমার মৃত্যুর পর আমার চোখ দিয়ে তুমি জগৎটাকে আবার নতুন করে দেখো, নতুন করে বাঁচো। তোমার প্রথম ছোঁয়া, তোমার হাত দুটি যেন রোজ আমি তোমার চোখ দিয়ে দেখতে পাই। তোমার চোখের মধ্যে বেঁচে থাকুক আমার প্রথম ছোঁয়ার অনুভূতি। বেঁচে থাকবো আমি তোমার মধ্যে। ভালো থেকো। ইতি, তোমার মিলি। চিঠিটা তমালের দিকে এগিয়ে দিল দেবেশ। তমাল চিঠিটা হাতে নিয়ে বলতে শুরু করলো, জানো তো দেবেশ, সশরীরে উপস্থিত না থাকলেও তুমি চিরকালই আমাদের মাঝে ছিলে। মিলি শুধু তোমাকেই ভালোবেসেছে। প্রথম ছোঁয়ার অনুভূতিটা সে কখনো ভুলতে পারেনি। আমাকে তো সে মাথায় রেখেছিল দেবতা করে, মনে স্থান দিতে পারেনি। আমি বুঝতে পারতাম সবই, তবু ভালোবেসেছি, ভালো রাখতে চেয়েছিলাম ওকে, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না আমি, হতভাগ্য স্বামী। একটু থেমে তমাল আবার বলতে শুরু করলো, মিলির 3টে ইচ্ছে ছিল। প্রথমটা, আমি আবার যেন নতুন জীবন শুরু করি। দ্বিতীয়, ওর লেখা চিঠিটা পিসার হাত দিয়ে তোমার কাছে পৌঁছে দিই। আর তৃতীয়, ওর মৃত্যুর পর ওর চোখ দুটো যেন তোমাকে দান করা হয়। আজ তমাল আর দেবেশ মুখোমুখি বসে। ঠিকই বলেছিল তমাল, পৃথিবীটা গোল। দেখা হবে একদিন দেবেশের সাথে, কিন্তু এইভাবে হবে এটা হয়তো তমাল কোনোদিনও আশা করেনি। সামনে রজনীগন্ধার মালায় সাজানো মিলির ফটো। দেবেশের মনে পড়ল তার গিটারের সাথে মিলির গাওয়া সেই গানটা। আর সত্যি